যে কোনো অভিনয় আপনাকে আকর্ষণ করতো, শুধুমাত্র হিরো হওয়ার জন্য তা নয়? সকল হিরো আমি কখনো হই নাই, কিন্তু কখনোই হই নাই। যে ওই যে হিরো পার্কে গিয়ে নায়িকার সাথে প্রেম করে, আমার খুব লজ্জা লাগে এটা দেখতে, খুবই লজ্জা লাগে। আমি ওইটা একেবারেই হিরো তো তাকে বলবে যে শুধু নায়িকার সাথে প্রেম করবে না। সো আমাদের সাবকন্টিনেন্টে, আমাদের দেশে, বাংলাদেশে, ভারতে হিরোরা কি করে, পাকিস্তানি হিরোরা কি করে, হিরোদের কাজ হচ্ছে নায়িকাকে ডিস্টার্ব করা, এবং নায়িকা একসময় স্যারেন্ডার করে হিরোর প্রেমে পড়ে যায়। তার মানে এখানেই তো আমি ইভটিজিংকে পালন করছি। তো আমি একটা ইয়াং ছেলে যখন দেখছি, আরে হিরো তো নায়িকাকে ডিস্টার্ব করলেই, ওকে উত্ত্যক্ত করলেই তো সে আমার প্রেমে পড়ে, তো হি উইল গো ফর দ্যাট, তাই না? সো আমাদের দেশের হিরো হচ্ছে লাইক দ্যাট। আর ওয়েস্টার্ন মুভিতে হিরো, সে নেগেটিভ হোক পজিটিভ হোক, তার একটা প্রফেশন আছে, সে একটা পেশায় নিযুক্ত থাকে, সেই পেশায় সে কাজ করে, দেন হি ইজ হিরো। সে ললিপপ মার্কা হিরো তো নেই। সো আমি সবসময় বলি, ওই ধরনের হিরো আমি খুব হেট করি। এবং এই ধরনের হিরোইজম আমাদের সমাজে, আমাদের দেশে, এই যে ইভটিজিংকে, নারীদেরকে ছোট করা, তাদেরকে ওই কটূক্তি করা, তাদেরকে নির্যাতন করা, এটা আমাদের এই কালচার থেকেই আমাদের জেনারেশন বাই জেনারেশন হয়ে আসছে। এটা বন্ধ হওয়া উচিত, শুড বি। আমরা আসলে মানুষ তো অনেক ভুল করি এই জীবনে, তো অনেক অভিজ্ঞতা হলো আপনার, অনেক এই সময় এই পর্যায়ে এসে মনে হয় এমন অনেক কিছু ভুল করেছেন যেটা না করলেও এখন শুধরে নিতে পারলে খুব ভালো লাগতো। সেটা আমি কেন, আমার মনে হয় যে কানাডার প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করলো, উনি হয়তো বলবেন হ্যাঁ, আরেকটু যদি গুছিয়ে শুরু করা যেত তাহলে তো আমি এই কাজটা করতে পারতাম, ওই কাজটা করতে পারতাম। সেটা তো আছে, সেটা আছে। যেমন আমার সবসময় মনে হয় যে আমি একসময় ছাত্র রাজনীতির সাথে যুক্ত হয়েছি বা এটা করেছি। আচ্ছা, থিয়েটারটা আমি যখন শিখেছি, আরেকটু আগে শিখলে তো আরও কাজ করতে পারতাম, এগুলো মনেই হয়। আর এটাই তো ইটস কল লাইফ। আপনার প্রিয় খাবার? একেবারেই প্রিয় খাবার যদি বলেন, মাছে ভাতে বাঙালি, একেবারেই ভাত খেতে পছন্দ করি। ডাল থাকবে, শাকসবজি থাকবে, আর মাছ থাকবে, এই হচ্ছে আমার খাবার। তবে ভোজন রসিক আমি না। সেটাই ভালো, সেজন্য আপনি এখনো সুস্থ সুন্দর আছেন। জীবনে দুঃখ কি আপনাকে দুর্বল করে দেয়, না আরো সাহসী করে? ভেঙে পড়িনি কখনো, কোনোই দুঃখের সময়। ওই যে বলেছি যে ফাইট করতে হবে, এই মানসিকতাটা আমার সবসময় ছিল। কষ্ট পেয়েছি অনেক, না খেয়ে দিন গেছে অনেক, অপমানিত হয়েছি, তুচ্ছ তাচ্ছিল্যের শিকার হয়েছি, কিন্তু ওটা আমাকে দমাতে পারেনি। সত্যি নাদের ভাই, এই যে কষ্টগুলি আপনি সহ্য করে এসেছেন, সেখান থেকে এসে এই জন্য আপনি আমাদের হৃদয়ে বসতে পেরেছেন। থ্যাংক ইউ, দোয়া করবেন। খুবই একটু কষ্ট লাগলো কথাগুলি শুনে, যে এরকম কষ্ট তো এখন আমি কাউকে করতে দেখি না, হয়তো দেখবো না। হয়তো যারাই পৃথিবীতে, আর যারা খুব বড় মানুষ, এটা অভিনয়ের ক্ষেত্রে বলেন, সাহিত্য ক্ষেত্রে বলেন, রাজনীতির ক্ষেত্রে বলেন, খেলাধুলার ক্ষেত্রে বলেন, সায়েন্সের ক্ষেত্রে বলেন, আমার বড় বড় মানুষের জীবনী পড়া কিন্তু আমার একটা হবি। তো আমরা তো একটা ধর্মে বিশ্বাস করি। আমি কোনো ধর্ম প্রচার করার জন্য বলছি না। আমি আমাদের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছি, এবং ওনার জীবনী পড়ে আমার কাছে মনে হয়েছে আমাদের মতো একজন মানুষ, যিনি জন্মের পর থেকে কষ্ট করেছেন। উনি যখন মার গর্ভে, তখন ওনার বাবা মারা গেছেন, তারপরে উনি ওনার চাচার কাছে মানুষ হয়েছেন, তারপরে ওনাকে মানে লালন পালন করতে মক্কার বাইরে পাঠিয়ে দিয়েছেন। এবং ওনার জীবনী পড়লে দেখা যাবে যে এই মক্কা যেখানে ওনার জন্ম হয়েছে, ওনার পরিচিত জন, ওনার বন্ধু বান্ধব, উনি একটা নতুন মত প্রচার করবেন, এই জন্য ওনাকে যে কষ্ট করতে হয়েছে, ওনাকে যে নির্যাতন সহ্য করতে হয়েছে, কিন্তু উনি ওনার লক্ষ্যে অবিচল ছিলেন,
অবিচল ছিলেন বলেই পৃথিবীতে আরও ধর্ম আছে। ইসলাম ধর্মের ফলোয়ার প্রায় 200 কোটি, দ্যাট মিনস উনার ফলোয়ার। সো এই যে ডিটারমিনেশন, এই যে ত্যাগ, তো ও মানে ওই রকম কিছু ভাবলে আমার কাছে মানে আমি তো কিছু না, একেবারেই শূন্য। সুতরাং সম্ভব। ওনার কোনো প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না, কারণ প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়ার মতো অবস্থাও ছিল না। একজন মানুষের যে তার লক্ষ্যের প্রতি মানে দৃঢ় সংকল্প হওয়াটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। দুঃখের কাছ থেকে সরে আসি, এবার একটু জানতে চাইবো, আপনি নিজেই বলবেন আপনার 2টা ভালো গুণ আর 2টা গুণের বিপরীতে। ভালো গুণ তো একটাও নেই। অবশ্যই আছে। আমার ভালো গুণ আছে কিনা এটা আমার বউ ভালো বলতে পারবে। তো ভালো গুণ, আচ্ছা ভালো গুণ না হয় না, আসলে আমি জানি না আমার ভালো গুণ কি। খারাপ গুণের মধ্যে রেগে যাওয়া একটা আছে, চট করে রেগে যাই। তবে আমার কাজের ক্ষেত্রে কিন্তু রাগি না, কিন্তু আমি যখন দেখি যে খুব উল্টোপাল্টা কিছু হচ্ছে তখন আমি খুব রেগে যাই। আর আরেকটা খারাপ গুণ কি বলবো, আমি একটু কি বলে, আমার কাছে মনে হয় এটা অনেকেই বলে যে খুব ইন্ট্রোভার্ট। আমি হচ্ছে একজন শিল্পী, আর মিডিয়া সাংবাদিকরা হচ্ছে, যদি শিল্পী হয় মাছ, তারা হবে জল। তো জলের সাথে মাছের তো একটা অবিচ্ছেদ্য সম্পর্ক থাকতেই হবে। কিন্তু আমি কখনো কাউকে আমি রিকোয়েস্ট করিনি আমার কোনো কাজের এটা জন্য। অনেক বড় গুণ। আমি এই গুণটাকে একসাথে আড্ডা মেরেছি, গল্প করেছি, কিন্তু আমি কখনো এটা 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 এখন পর্যন্ত আমার মধ্যে না, না এটা হয় না। এই জন্যই আজকে দুপুরেও একজনের সাথে কথা হচ্ছিল, বলছে তাহলে তো আপনি আর বেশি এগোতে পারবেন না। আমি বলছি আর এগিয়ে আমি যাবো কোথায় ভাই? আমি যে কারো কাছে কিছু চাইনি, কাউকে বলি নাই, এতে যতটুকু এসেছে এরপরে এগিয়ে কোথায় যাব, আমি কি করব? আপনি আসলে জীবনটাকে ভালোবাসেন, এটাই। অবশ্যই অবশ্যই জীবনকে, আর জীবনকে যে ভালোবাসবে না, শিল্পী তো অনেক পরে, তো মানুষই হবে না। আরে জীবনের জন্যই তো সব কিছু, জীবনের জন্য, জীবনকে সুন্দর করার জন্য তো শিল্প, জীবনকে সুন্দর করার জন্যই অর্থ, জীবনকে সুন্দর করার জন্যই এত কিছু। তো জীবনটাই যদি সুন্দর না হলো, জীবনটাকেই যদি ভালোবাসতে না পারলাম, তাহলে আমার এত কিছু করে লাভটা কি হলো? আমি আপনার ভালো গুণ 2টা বলি। আমার চোখে আপনি যে আপনার নিষ্ঠা, আপনার সাধনা, আপনার পরিশ্রম, একনিষ্ঠতা, এটা আপনার একটা অনেক বড় দিক আমার মনে হয়। আর 2 নম্বর হচ্ছে আপনার মনটা আসলে অনেক অনেক সুন্দর, অনেক ভালো। যে বুঝবে সে বুঝবে। থ্যাংক ইউ। খুবই সুন্দর আপনার মন। আমার বউ বোধহয় বুঝেছে, এই জন্য অনেক ঝামেলার পরেও আছে সাথে। সেই যে আপনাকে বুঝবে সে আপনার সঙ্গে থাকবে। ভীষণ ভালো লাগছিল আপনার এই জীবন। আরেকটা কথা বলি, এটা হতে পারে, এই জন্য আপনাকে ধন্যবাদ। আমার পরিবারের, আমার প্রতি, আমার ছেলে, আমার ওয়াইফ, আমার এখন তো একটা নাতনি হয়ে গেছে, তো দে আর ভেরি হ্যাপি উইথ মি। তাদের কাছে আমি অনেক কিছু। শেষ প্রশ্ন, আপনি সুখী? এটা খুব আপেক্ষিক একটা শব্দ আসলে। পৃথিবীতে যদি একজন মানুষ সুখী হয়ে যায়, তাহলে সে হতাশ হয়ে যাবে। তো সুখটা হচ্ছে খুব আপেক্ষিক একটা শব্দ। যেমন আমি সাফল্যটাকে বলি সাকসেস, ইংরেজিতে একটা কথা আছে, সাকসেস ইজ লাইক এ ট্রাভেল, জার্নির মতো। মানে এবং যদি এটা থেমে যায়, তাহলে আর একটা মানুষ তো থেমে গেল। তো সুখটাও হচ্ছে আপেক্ষিক। যদি আমি যেদিন ভাববো তো আমি তো সুখী হয়ে গেছি, তাহলে আর আমার এই পৃথিবীতে থেকে লাভটা কি, কাজটা কি? সো কখনো সুখী, কখনো দুঃখী, এই তো জীবন মানুষের, এটাই তো। তিনি আনন্দ। আসলে নাদির ভাই, আপনার জীবন দর্শন, আপনার চিন্তা ভাবনা, মানুষের প্রতি আপনার যে দরদ, এইসব আসলেও মানুষকে উদ্বুদ্ধ করে। আজকেও ভীষণ ভালোভাবে আমাকে উদ্বুদ্ধ করলো। আমি জানি আমার দর্শক শ্রোতা বন্ধুদেরও ভীষণ করে কাছে টানবে আপনার এই কথাগুলো। ভীষণ ভালো লাগছিল। তবু সময়ের কাছে হেরে যাই আমরা।
তো শেষ কথা আপনার জন্য শুনতে চাইবো আমাদের নন্দন টিভি এবং আমাদের নন্দন টিভির দর্শকদের জন্য আপনার কিছু শুভেচ্ছা বাণী। আসলে কথা যা বলার তো এর মধ্যেই বলে ফেলেছি। করোনাময় বিশ্ব এখন, পৃথিবীতে করোনার কারণে মানুষ আতঙ্কিত এবং সারা পৃথিবীতে মানুষ ধনী দরিদ্র নির্বিশেষে সাফার করছে। ওর উপরে মরার উপরে খাড়া ঘা এসেছে ইউক্রেনের যুদ্ধ। আমরা যুদ্ধমুক্ত করোনামুক্ত একটা বিশ্ব দেখতে চাই, এটা আমার প্রত্যাশা, আমার আকাঙ্ক্ষা। এবং প্রত্যেকটা মানুষকে সুস্থ দেখতে চাই, নিরাপদ দেখতে চাই। আপনারাও সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর নিশ্চিতভাবেই এই টেলিভিশনের দর্শক, আমাদের বাঙালি দর্শক, আমাদের দেশটা যেন অনেক সুন্দর হয়, অনেক শান্তিময় হয়, অনেক উচ্চ সংস্কৃতির অধিকারী হয়, এই জন্য প্রার্থনা করবেন। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ নাদির ভাই, আমি একটু বিদায় নিয়ে নিচ্ছি, তার আপনি পাশে থাকুন। সবশেষে বলবো, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি। আমি এই বাংলার আলপথ ধরে হাজার বছর পথ ধরি। এই বাংলাকে ভালোবেসে আমাদের এই শিল্পীরা সবুজ বটছায়ার মতো, যারা পৃথিবীকে সুন্দর করে, তাদের আলো ছায়া দিয়ে আমাদের আরও সাহসী করে, আমাদের সুন্দর করে তোলে, সুন্দর একটা জীবনের স্বপ্ন দেখায়। এই শিল্পীদের জন্য আমাদের রইল অনেক ভালোবাসা। এই শিল্পীরা যেন সবসময় আজীবন আমাদের পাশে থাকে, মনে থাকে এবং শ্রদ্ধায় থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আবারও দেখা হবে খুব শীঘ্রই কোনো প্রিয় শিল্পীকে নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন এবং অবশ্যই নন্দন টিভির সঙ্গে থাকবেন। নাদির ভাই, অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আপনার জন্য। আপনি অনেক বড় হন, অনেক বড় শিল্পী হন এবং সবার মানুষের মনে বেঁচে থাকুন, এই দোয়া রইল আপনার জন্য। ভীষণ ভালো লাগলো। আপনাকে আবারও অনেক ধন্যবাদ আমাদের নন্দন টিভিতে আসার জন্য। আপনাদেরও ধন্যবাদ। এবং শুরুতেই বলেছি, নন্দন টিভির যারা উদ্যোক্তা, ওনাদেরকে ধন্যবাদ যে প্রবাসে এসে প্রবাসের দর্শকের সামনে, এখন অবশ্য প্রবাস আর দেশ তো সমান, নন্দন টিভির যে সমস্ত দর্শকের সামনে আমাকে উপস্থাপন করার সুযোগ করে দিয়েছেন, এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।